আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তো আজকের পর্ব হচ্ছে প্যাথোলজি মিনি লেকচার ক্লাস। তো মিনি লেকচার ক্লাসটা এবার প্রথম শুরু করলাম। একটা ক্লাস হয়ে গেছে, ইন্ট্রোডাক্টরি ক্লাস, হোয়াট ইজ প্যাথোলজি, দ্যাট ওয়াজ এপিসোড 1। আজকের পর্ব হচ্ছে এপিসোড 2। টপিকস হলো সেল ইনজুরি, the beginning of the disease. The mini lecture for beginner MBBS student. আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি দীর্ঘদিন প্যাথোলজি বিভাগের শিক্ষকতা করেছি। শিক্ষকতা করার পরে আমি এখন সরকারি চাকরি দিকে অবসর আছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম। শুরু করা যাক যে সেল ইনজুরি, দি বিগিনিং অফ দি ডিজিজ, মিনি লেকচার ফর বিগিনার এমবিবিএস স্টুডেন্ট। আজকের পর্বের লার্নিং অবজেক্টিভ কি কি? ডিফাইন সেল ইনজুরি, লিস্ট মেজর কজেস অফ সেল ইনজুরি, differentiate reversible and irreversible injury, understand necrosis and apoptosis. তা আজকের পর্ব যদি তোমরা সম্পূর্ণ দেখো মাত্র কয়েক মিনিট, তাহলে তোমরা জানতে পারবে যে হোয়াট ইজ সেল ইনজুরি, এর ডেফিনেশনটা জানতে পারবে। আর তোমরা লিস্ট করতে পারবে সেল ইনজুরির কজ কি কি, আর ডিফারেন্সিয়েট করতে পারো রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরির মধ্যে যে ডিফারেন্স, এগুলি করতে পারবা। আর হবে আর নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস কি, এর মধ্যে কি পার্সিমিলিটি আছে এবং ডিসিমিলিটি আছে, সেগুলা জানতে পারবে। এভরি ডিজিজ বিগিনস উইথ সেলুলার চেঞ্জেস। Every disease begins with cellular changes. How do cells respond to harmful stimuli? The answer lies in the cell injury. প্রথমে বলা হচ্ছে যে এভরি ডিজিজ বিগিনস উইথ সেলুলার চেঞ্জেস। যত ডিজিজ আছে, আমরা বলি না ডিজিজ, সেই ডিজিজ হইলে পরে সেলের, শরীরের যে কোষ আছে সেখানে চেঞ্জ হয়, মানে চেঞ্জ হয় দেখে ডিজিজ দেখা দেয়, সিমটম দেখা দেয়। তাইলে এরকম যদি হার্মফুল স্টিমুলাই, যে কারণে সেলটা ইরিটেটেড হচ্ছে, সেলটা ধ্বংস হচ্ছে, সেই রকম ইনজুরিয়াস স্টিমুলাই দিলে সেল কিভাবে রেসপন্ড করে? ধরো তোমাকে যদি কেউ এসে, তোমার বন্ধু বলে এই বেটা, এইভাবে একটা ঝাঁকুনি দিল, তো তুমি কি তার দিকে ফেল দৃষ্টিতে তাকাই থাকবে? তুমি হয়তো তার কলার ধরে একটা ঝাঁকি দিলে, অথবা তার চেয়ে বেশি কলার ধরে ঝাঁকি দিয়ে একটা হয়তো থাপ্পড় দেওয়ার উপক্রম করবে, এই বেটা চুপ করো, এরকম। তাইলে একজনের কলার ধরলে ঝাঁকি দিলে সে কি রেসপন্ড করে? এরকম যে সেলে যদি ইনজুরিয়াস স্টিমুলাই দেওয়া হয়, তাহলে সেল কি কি রেসপন্স করে সেটা জানতে পারবে আমাদের এই ক্লাস করলে পরে। তারপরে কি বলছে? অ্যান্সার লাইস ইন সেল ইনজুরি। ওই যে সেল ইনজুরিতেই তোমার অ্যান্সার গুলো আছে। তো ফার্স্ট হলো ডেফিনেশন অফ সেল ইনজুরি। Structural and functional changes in cells
occurs when stress exceeds adaptive capacity, mild injury, and then maybe recovery, and severe injury leads to cell death. কি বলা হচ্ছে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস ইন সেল। সেলের যে স্ট্রাকচার আছে, যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তার ভিতরে যে অর্গানেলিগুলো আছে, তো সেগুলি চেঞ্জ হয়, স্ট্রাকচারাল চেঞ্জ হয়, এবং তার যে ফাংশন আছে, সেই স্ট্রাকচারাল চেঞ্জ হলো তার ফাংশনালও চেঞ্জ হয়, ফাংশনালও চেঞ্জ হয়। তা আমি যদি একটা এক্সাম্পল দিই আমার আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা এখন নর্মাল আছে, তো এখানে যদি একটা জোরে একটা আঘাত করে এটাকে ফুলিয়ে দেওয়া হয় বা ফাটিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা স্ট্রাকচারাল চেঞ্জ হইল। স্ট্রাকচারাল চেঞ্জ হলে কি এটা সহজে এরকম ফাংশন করতে পারে, আঙ্গুলটা লড়াইতে পারবে, খাইতে পারবে, এরকম খাওয়ার সময় দেখবে যে এইভাবে খাচ্ছে, এই কয়েকটা আঙ্গুল ধরছে, এটা খারাপ, এটা কোনো কাজ করতেছে না। এইরকম অর্গানেলিগুলা সেলের ভিতরে যেগুলো আছে তার স্ট্রাকচারাল চেঞ্জ হয় সেল ইঞ্জুরি দিলে পরে, এবং তার ফাংশনেরও চেঞ্জ হয়। তাহলে কি হয়? সেল ইঞ্জুরি occurs when stress exceeds অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি। প্রথম সে অ্যাডাপ্টেশন করতে চায়, মানে সে নর্মালি থাকতে চায় কি করে, একটু অ্যাডাপ্টেশন করে, একটু ছোট হইলো বা একটু বড় হইলো, একটু চেঞ্জ হইলো, এরকম নাম্বার বানাইলো, এরকম ভাবে চেঞ্জ হয়ে অ্যাডাপ্টেশন ডিটেলস আসতেছি। যদি এই ক্যাপাসিটি থাকে না, তখন অ্যাডাপটিভ ক্যাপাসিটিও থাকে না, তখন কি করে? এই সেল ইঞ্জুরি হয়। সেল ইঞ্জুরি হলে আবার রিকভারি হইতে পারে, আবার নর্মালি ফিরে আসতে পারে। আর সিভিয়ার ইঞ্জুরি যদি হয় তাহলে কি হয়? সেল ডেথ হয়ে যায়, সেল আর ফিরে আসে না, মারা যায়। কজেস অফ সেল ইঞ্জুরি: hypoxia and ischemia, physical agents, chemical agents and drugs, infection, immune reaction, genetic defect, নিউট্রিশনাল ইমব্যালেন্স। আবার বলছি, হাইপোক্সিয়া অ্যান্ড ইস্কিমিয়া, ফিজিক্যাল এজেন্টস, কেমিক্যাল অ্যান্ড ড্রাগস, ইনফেকশন, ইমিউন রিয়াকশন, জেনেটিক ডিফেক্ট, নিউট্রিশনাল ইমব্যালেন্স। তাহলে একটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে সেল যে ইনজুরি হয় বা ইনজুরিয়াস এজেন্ট কি কি, তার যদি লিস্ট করার প্রথমে আসতেছে হাইপোক্সিয়া। তা হাইপোক্সিয়া মানে হচ্ছে যে অক্সিজেন কমে যাওয়া, অক্সিজেন আমি নিতে পারছি না, বডিতে নিতে পারছি না, এটা হলো আমার এনভায়রনমেন্টে অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, বা কোনো কারণে আমার রেসপিরেটরিটা ব্লক হয়ে গেছে, আমার হাইপোক্সিয়া হলো। আরেকটা আছে ইস্কিমিয়া, সবই ঠিক আছে কিন্তু ব্লাড সাপ্লাই কম হয়ে গেছে, শরীরের কোনো একটা অঙ্গে ব্লাড সাপ্লাই কমে গেছে, ব্লক হইয়া, তারপরে তার এটাকে বলা হয় ইস্কিমিয়া হয়েছে। এরপরে আছে ফিজিক্যাল এজেন্ট। ফিজিক্যাল এজেন্টের মধ্যে কি কি আছে? যেমন এই যে আমি আঘাত করলাম, একটা লাঠিতে আঘাত করলাম, এগুলো হলো ফিজিক্যাল এজেন্ট। তারপরে আরেকটা আছে কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে যেমন বার্ন হয়ে যায় এবং সেলগুলাও নষ্ট হয়ে যায়, কেমিক্যাল এজেন্ট আছে। এবং কিছু কিছু ড্রাগ আছে, সেটাও কেমিক্যালের মতোই, তো ড্রাগের জন্য সেল ইঞ্জুরি হয়। আর এটাকে ড্রাগ রিয়াকশন বলি আমরা। তখন এর ইনফেকশন, জীবাণু দেওয়া হয়, নানান রকম জীবাণু আছে,
সরি, জীবাণু দিয়ে আক্রান্ত হয়। আরেকটা আছে ইমিউন রিয়াকশন, শরীরে যে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা আছে, এতে সেখানে ইমিউনিটি ডেভেলপ হয় কোনো একটা বাইরের কোনো অ্যান্টিজেন যেটা বলি আমরা ঢোকে যদি, তাহলে অ্যান্টিবডি আক্রান্ত করে থাকে, তখন ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে এই সেল ইনজুরি হয় ইমিউন রিয়াকশনের মাধ্যমে। আরেকটা জেনেটিক ডিফেক্ট, যে জিন আছে, নিউক্লিয়াসে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের ভিতরে যে ক্রোমাটিন আছে, সেখানে জিন আছে, সেই জিন যদি জিনই সব কিছু কন্ট্রোল করে। তো জিন যদি ডিফেক্ট হয়ে যায় তাহলে সেলটাও ইনজুরি হবে। আরেকটা আছে নিউট্রিশনাল ইমব্যালেন্স। নিউট্রিশন তো আমরা জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, এইগুলি যে নিউট্রিশনাল এজেন্ট আছে, এগুলো একটা ব্যালেন্স মাত্রা আছে। এইটা যদি ব্যালেন্স ঠিক না থাকে, সেলে ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে ওই সেলটা ইনজুরি হয়। আউটকাম অফ সেলুলার স্ট্রেস, তাহলে এরকম ইনজুরিয়াস স্টিমুলাই দিয়ে যদি সেলকে স্ট্রেস করা হয়, ডিস্টার্ব করা হয়, কি কি হয়? অ্যাডাপ্টেশন, রিভার্সিবল ইনজুরি, irreversible injury, and cell death. The outcome of cellular stress, what are outcome of cellular stress? That is adaptation, reversible injury, irreversible injury, cell death. এখন একটা সেল বা কয়েকটা সেল বা হাজার হাজার সেল বা অর্গানের সব সেলকে যদি স্ট্রেসফুল কন্ডিশনে ফেলে দেওয়া হয়, প্রথম বেঁচে থাকার জন্য সে কিছুটা পরিবর্তিত স্টেপ নেয় আর কি, তার গঠনগত, আকৃতিগত বা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়ে সে মানে বেঁচে থাকার জন্য একটা অবস্থা তৈরি করে। এটাকে বলে অ্যাডাপ্টেশন। বলে না যে বেঁচে থাকার জন্য প্রাণীকুল বিভিন্ন অ্যাডাপ্টেশনে চলে যায়, যে ব্যাং শীত নিদ্রায় চলে যায়, এরা তার এবার সে শীত সহ্য করতে পারে না, সে শীতের চুপচাপ বসে থাকে 6 মাস বা 3 মাস ঘুমাই থাকে, এটা এক ধরনের অ্যাডাপ্টেশন। আর রিভার্সিবল ইনজুরি হয়, অ্যাডাপ্টেশন যদি হইতে না পারে, মানে সে আর পারলো না, ক্ষমতা নাই তার, তখন তার ইনজুরি হইতে পারে, কিন্তু সহনীয় মাত্রায়। সেটা হলো রিভার্সিবল ইনজুরি, মানে আবার সে নতুন পর্যায়ে, আগের পর্যায়ে চলে আসতে পারে। এটা হচ্ছে রিভার্সিবল ইনজুরি। আরেকটা আছে ইরিভার্সিবল ইনজুরি, আগের পর্যায়ে আর যেতে পারে না, সেটা হলো ইরিভার্সিবল সেল ইনজুরি। আর শেষে হলো আরেকটা আছে সেল ডেথ। তাহলে ইরিভার্সিবল ইনজুরি মানে সেল ডেথ না, ইরিভার্সিবল সেল ইনজুরি থেকে শেষে ওই সেল ডেথ হতে পারে। Now, reversible versus irreversible injury. Reversible, that is cell swelling or fatty cells. Example, এটা cell swelling and fatty cells. Next হচ্ছে cell recovers if stimulus is removed. And irreversible injury, severe membrane and nuclear damage হলে হয়, that leads to cell death. মানে হচ্ছে যে রিভার্সিবল সেল ইনজুরি কোনটা এক্সাম্পল দেই আমি, সেটা হচ্ছে সেলুলার সুয়েলিং, যার সেল ফুলে ওঠে, যার সাইজ আছে তার চেয়ে বেশি হয়ে যায়, ওখানে কিছু জাস্ট ফুলে ওঠে সেলটা। আরেকটা আছে ফ্যাটি সেলস, মানে ফ্যাট জমে, এটা হলো আবার সেল রিকভার্স
ইফ স্টিমুলাস ইজ রিমুভড, যে স্টিমুলাসের জন্য এটা হচ্ছে সেলুলার সুইলিং এবং ফ্যাটিসেন্স, সেটা উইথড্র করলে পরে সে আবার নর্মাল আকার আকৃতি চলে আসতে পারে এবং ফাংশন করতে পারে। এটা হচ্ছে রিভার্সিবল সেল ইঞ্জুরি। আর এই রিভার্সিবল সেল ইঞ্জুরি কখন বলবো? যখন সিভিয়ার মেমব্রেন ড্যামেজ, সেলুলার যে মেমব্রেন আছে, সেল মেমব্রেন এর যে ড্যামেজ হয়ে যায় বেশি, আর নিউক্লিয়ার যদি খুব চেঞ্জ হয়, নিউক্লিয়াসের মধ্যে চেঞ্জ হয়, আর সেল ওয়ালে মেমব্রেন যদি ড্যামেজ হয়, তাহলে এই রিভার্সিবল সেল মানে সে আর ফিরে আসে না, সেলটা নর্মালি ফিরে আসে না, এমনকি মৃত্যু মুখে পতিত হয়, লিডস টু সেল ডেথ। নাও টাইপস অফ সেল ডেথ। নেক্রোসিস, এক্সাম্পল হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যান্ড ইনফ্লামেটরি, নেক্রোসিস হলো যেমন প্যাথোলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল প্রসেস এবং এখানে ইনফ্লামেশন হয়, তাই বলা হচ্ছে। এক্সাম্পল যদি দেই, ইনফেকশন এবং গ্যাংগ্রিন, এগুলো হচ্ছে নেক্রোসিসের মধ্যে পড়ে। আর অ্যাপোপ্টোসিস প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথ মানে হচ্ছে সেলটা প্রোগ্রাম করে ডেথ হবে, মানে এটা দরকার, মানে দরকারের কারণে প্রোগ্রাম করে এই সেলটা ডেথ হবে, এটা হলো অ্যাপোপ্টোসিস। আর ইউজুয়ালি উইদাউট ইনফ্লামেশন, সেই অ্যাপোপ্টোসিস হইলে সেখানে কোনো ইনফ্লামেশন থাকে না। তো তোমরা হয়তো ইনফ্লামেশন বুঝতেছো না, গ্যাংগ্রিন বুঝতেছো না, ইনফ্যাক্ট বুঝতেছো না, এগুলা পরের চ্যাপ্টারে আসতেছে ডিটেল। আজকের ক্লাসের না, আজকের ক্লাস ছোট ক্লাস। ক্লিনিক্যাল রিলেভেন্স, এই যে কথাগুলো বলতেছি, ক্লিনিক্যাল রিলেভেন্সটা কি, চিকিৎসা শাস্ত্রে যারা চিকিৎসা করে তাদের সাথে এটা সম্পর্ক কি? That explains myocardial infarction, helps understand stroke, important in infections and toxic injuries, function for clinical medicine, and foundation for clinical medicine. তো এই যে আমরা যে এতক্ষণ বললাম এই যে সেল ইনজুরি, এগুলি কি কাজে লাগে কোথায়? তাইলে মায়োকার্ডিয়াল ইনফেকশন, যে হার্ট অ্যাটাক করে যে মানুষ মারা যায়, তোমরা এখনো ভালো করে জানো না, যেহেতু বিগিনার। তো তোমরা তো এটা শুনছো যে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাচ্ছে, তাহলে তুমি এক্সপ্লেইন করতে পারবা কিভাবে সে মারা গেল। আর হেল্পস আন্ডারস্ট্যান্ড স্ট্রোক, আরেকটা আছে স্ট্রোক করে মারা যায়, অনেকে আবার বলে হার্ট স্ট্রোক করে, হার্ট স্ট্রোক না, কিন্তু স্ট্রোক হয় ব্রেনে। আর মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক হয় হার্টে, আর ব্রেনে হয় স্ট্রোক। তাহলে একই রকম জিনিসই ওখানে ইস্কিমিয়া হইয়া ব্রেনের মানে এই অক্সিজেন পায় না, ওইটা কিভাবে হয়, এটা এই সেল ইনজুরি তুমি যদি ভালোভাবে জানো তাহলে এটা এক্সপ্লেন করতে পারবা। আর ইম্পর্ট্যান্ট ইন ইনফেকশনস অ্যান্ড টক্সিক ইনজুরি, যে ইনফেকশন হলে এবং টক্সিক ইনজুরি হলে সেল ইনজুরি, সেল ডেথ হয়, অ্যাডাপ্টেশন হয়, এগুলা তুমি ভালোভাবে বুঝতে পারবা। আর ফাউন্ডেশন ফর ক্লিনিক্যাল মেডিসিন, ক্লিনিক্যাল মেডিসিনের ভিত্তি হলো এই সেল ইনজুরি, সেল ডেথ, এই চ্যাপ্টারটা। এর যে ভালো জানবে সে ভালো মেডিসিনের স্পেশালিস্ট হতে পারবে। টেক হোম মেসেজ, আজকের ক্লাস প্রায় শেষের দিকে। আমি বলতেছি যে আজকে তুমি কি শিখে গেলে, কি শিখে বন্ধুদের কাছে বলবে। এটা হচ্ছে সেল ইনজুরি ইজ দি বেসিস অফ প্যাথোলজি। প্যাথোলজির বেসিসটাই হলো সেল ইনজুরি। সেল মে অ্যাডাপ্ট, রিকভার অর ডাই। Necrosis
and apoptosis are a distinct process, and understanding pathology improves patient care. আজকের হোম মেসেজ হলো সেল ইনজুরি ইজ দি বেসিস অফ প্যাথোলজি। এটা জেনে রাখো যে প্যাথোলজির যে বেসিক জিনিসটা এটা ভালোভাবে না জানো, সেটা হচ্ছে কোনটা জানতে হবে ভালোভাবে, এই সেল ইনজুরিটা খুব ভালোভাবে। সেল ইনজুরি তুমি ভালোভাবে শিখে ফেলো, তাহলে প্যাথোলজির মানে ম্যাক্সিমাম অংশ তুমি বুঝতে পারবে। সেল মে অ্যাডাপ্ট, রিকভার অর ডাই। এটাও জেনে রাখো যে সেল ইনজুরি স্টিমুলাই দিলে প্রথমে অ্যাডাপ্টেশন করতে পারে, যদি না পারে আবার অ্যাডাপ্টেশন হলে রিকভার হইতে পারে, আর না পারে তাহলে সেল ইনজুরি হয়ে ডাই হইতে পারে, ডেথ হইতে পারে। নেক্রোসিস অ্যান্ড অ্যাপোটোসিস আর ডিস্টিং প্রসেস, দুইটা আলাদা প্রসেস। সেগুলো হলো সেল ইনজুরির প্রসেস। আর আজকের মেসেজটা হলো আন্ডারস্ট্যান্ডিং প্যাথোলজি ইমপ্রুভস পেশেন্ট কেয়ার। যদি এই প্যাথোলজি ভালো জানো তাইলে তুমি পেশেন্ট ভালোভাবে কেয়ার করতে পারো। তোমাকে প্যাথোলজিস্টই হইতে হবে তা না, কিন্তু প্যাথোলজি যদি ভালো জানো তাহলে তুমি তোমার পেশেন্ট কেয়ারে তোমার সুবিধা হবে। তা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। যেহেতু এগুলো মিনি লেকচার, ছোট ছোট ক্লাস, তোমরা যেন যা শিখলে তা যেন ধরে রাখতে পারো, এই জন্য ছোট ছোট ক্লাস নিচ্ছি। এইগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যে দেখো ছোট ছোট ক্লাস হচ্ছে। বিশেষ করে সাদিকুল ইসলাম তালুকদার স্যার আমাদের জন্য ছোট ছোট ক্লাস তৈরি করছেন। আমরা যারা বাংলা ভাষী, আমরা ইংলিশ একটু কম বুঝি, ইংলিশ লেকচারটাকে তিনি বাংলায় এক্সপ্লেন করতেছেন, আমরা সহজেই বুঝতে পারতেছি। বিশেষ করে বাংলা ভাষী প্যাথোলজি স্টুডেন্ট যারা, তাদের কাছে শেয়ার করো, তাদের এই লিঙ্কটা তাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও, অথবা তোমার ফেসবুক পেজে যারা দেখতেছো তোমাদের ফেসবুকে আইডিতে শেয়ার করো, অথবা গ্রুপে শেয়ার করো। আর যারা এই ইউটিউবে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুকে দেখতেছো তারা ফলো করে রাখো। নেক্সট যখন আরেকটা ভিডিও দিব তখন নোটিফিকেশন তুমি পাবে। কমেন্ট করে জানাও, লাইক দিয়া সাপোর্ট করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।